স্বাগতম বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে আজকে আবার চলে এসেছি ফিজিক্স ফার্স্ট পেপার নিউটন অ্যান্ড বলবিদ্যার চ্যাপ্টারে একটা টপিক কভার করব। তো টপিক্সের নাম হলো সুষম বৃত্তীয় গতি এবং কেন্দ্রমুখী ত্বরণ ও বল সংক্রান্ত, এবং তাদের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। তো শুরুতেই সুষম বৃত্তীয় গতি এই টপিকসটা দেখা যাক। তো সুষম বৃত্তীয় গতি বলতে আমরা কি বুঝি? বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুকণার গতিকে বলা হচ্ছে কি সুষম বৃত্তীয় গতি, রাইট? তো এই সংজ্ঞাতে একটা টপিকস এসেছে, সেটা হলো কি সমদ্রুতিতে ঘূর্ণায়মান, অর্থাৎ সমদ্রুতি বলতে আমরা কি বুঝি? তো সমদ্রুতি হচ্ছে যদি কোনো বস্তুর বেগের মান এবং দিকটা যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ পরিবর্তন না হয়, তখন তাকে বলা হচ্ছে কি সমদ্রুতি। তো সুষম বৃত্তীয় গতিতে সময়ের সাথে বস্তুর বেগের মান অপরিবর্তিত থাকলেও বেগের অভিমুখটা পরিবর্তিত হয়, ফলে বেগেরও পরিবর্তন হয়, রাইট? তো এই জিনিসটা একটা উদাহরণের সাহায্যে দেখা যাক যে সুষম বৃত্তীয় গতি জিনিসটা কি। তুমি যদি ধরো সুতার এক প্রান্তে এক টুকরা পাথর বা যে কোনো একটা ভারী জিনিসকে বেঁধে অন্য প্রান্তে আঙ্গুলে বেঁধে মাথার উপর সমদ্রুতিতে ঘোরাও, তখন দেখবা যে হলো পাথরটি কি হচ্ছে, বৃত্তাকার পথে তোমার মাথার উপরে ঘুরছে। এখন তুমি যদি এই মানে হলো সুতাটা যদি তুমি ছেড়ে দাও আঙ্গুল থেকে, তখন কি দেখবা যে হলো পাথরটি ঘুরতে ঘুরতে একসময় মাথার উপরে এসেই পড়ছে, রাইট? অর্থাৎ কি হচ্ছে এখানে, যে হলো একটা কেন্দ্রমুখী একটা ত্বরণ ছিল ওখানে, রাইট? যখন সুতাটা বৃত্তাকার পথে ঘুরছিল তখন একটা কেন্দ্রমুখী ত্বরণ ছিল, যার দরুন কি হচ্ছিল, সেটা বৃত্তাকার পথে স্পর্শক বরাবর ঘুরছিল। যখনই তুমি এই সুতাটা ছেড়ে দিলা, তখন কি হলো, যে হলো সুতাটা তখন স্পর্শক বরাবর ছিটকে যেয়ে তোমার মাথার উপরে এসে পড়লো, রাইট? তো ধরে নিলাম বৃত্তাকার পথে একটা বস্তু রাখা আছে। তো বৃত্তাকার পথে যেহেতু একটা বস্তু রাখা আছে, অর্থাৎ বৃত্তের এটা ধরে নিলাম কেন্দ্র, এবং কেন্দ্র থেকে আর ব্যাসার্ধ দূরে ধরে নিলাম এ বিন্দুতে একটা বস্তু রাখা আছে। এখন এই বিন্দুতে যখন বস্তুটা রাখা ছিল, অর্থাৎ বস্তুটা স্থির অবস্থায় ছিল বৃত্তাকার পথে, অর্থাৎ টি ইকুয়াল টু 0 সময়ে, এবং ধরে নিলাম এ থেকে কিছু সময় পরে, অর্থাৎ মানে টি ইকুয়াল টু টি সময়ে ধরে নিলাম বস্তুটা বি পয়েন্টে গেল, অর্থাৎ এই যে এই পয়েন্টে, রাইট? তো এটা কি ছিল, বৃত্তের কেন্দ্র ছিল এবং আর ব্যাসার্ধের একটা পথে ছিল, রাইট? তো এখন যেহেতু এ থেকে বি পয়েন্টে গেল, ধরে নিলাম এটা বি পয়েন্ট, তখন বস্তুটার মধ্যে কিছু পরিমাণে সরণ হয়েছে, অর্থাৎ কৌণিক সরণ হয়েছে। ধরে নিলাম এখান থেকে বি পয়েন্টে যখন গেল তখন থিটা পরিমাণ তার মধ্যে সরণ হয়েছিল, ঠিক আছে? তো এখন কৌণিক সরণ বলতে আমরা কি বুঝি? তো এ বি পথটা কি হচ্ছে, একটা বৃত্তচাপ। বৃত্তচাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো এখন হলো বৃত্তচাপ, এই বৃত্তচাপের মানটা আমরা লিখতে পারবো ইজ ইকুয়াল টু এই যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ ইন্টু হচ্ছে কি কতটুকু পরিমাণ কৌণিক সরণ হয়েছে সেটা, অর্থাৎ থেটা, রাইট? তো এখান থেকে আমরা থেটা ইকুয়াল টু লিখতে পারি এস ডিভাইডেড বাই আর। তো এসটা অর্থাৎ থেটাটা কি হচ্ছে, কৌণিক সরণ। তো কৌণিক সরণ বলতে আমরা কি বুঝি, বৃত্তাকার পথে ব্যাসার্ধ ভেক্টর নির্দিষ্ট সময়ে যদি হলো যে কোণে সরে যায়, অর্থাৎ থেটা পরিমাণ কোণে সরে গেল, তো তো ওইটাই কি হচ্ছে কৌণিক সরণ, রাইট? তো আমরা এখন হলো রৈখিক বেগের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক দেখব। তো কৌণিক বেগ বলতে আমরা কি বুঝি? কৌণিক বেগ, তো রৈখিক বেগের বেলায় কি ছিল, যে সময় সাপেক্ষে যদি সরণের পরিবর্তন হয় তখন তাকে কি বলা হচ্ছিল, রৈখিক বেগ। তো কৌণিক বেগের ব্যাপারটাও একই রকম, যে সময় সাপেক্ষে যদি হলো কৌণিক সরণের পরিবর্তন ঘটে তখন ওইটাকে বলা হচ্ছে কি কৌণিক বেগ। তো কৌণিক বেগ, তো কৌণিক বেগটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তো ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি সময় সাপেক্ষে যেহেতু কৌণিক সরণের পরিবর্তন হবে, অর্থাৎ থেটা ডিভাইডেড বাই টি, রাইট? তো আমরা এখান থেকে একইভাবে লিখতে পারি থেটা ইকুয়াল টু কি ওমেগা ইন্টু টি, অর্থাৎ কৌণিক বেগ ইন্টু কি সময়। তো রৈখিক বেগের বেলাতে আমরা কি লিখতে পারবো, অর্থাৎ রৈখিক বেগ ভি দ্বারা প্রকাশ করা হয়। তো ভি মানে কি জানি আমরা, সময় সাপেক্ষে যদি সরণের পরিবর্তন ঘটে, অর্থাৎ এস ডিভাইডেড বাই টি, তখন আমরা ওটাকেই বলেছিলাম কি রৈখিক বেগ। তো এখন রৈখিক বেগের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক দেখবো আমরা। তো এখন দেখা যাচ্ছে কি এটা কি থেটা, থেটাটা কি এখানে কৌণিক সরণ। তো কৌণিক সরণ ইকুয়ালটা আমরা বলতে পারছি কি ওমেগা ইন্টু টি, আবার এখানে কৌণিক সরণ ইকুয়ালটা আমরা বলতে পারছি কি এস ডিভাইডেড বাই আর। তো এখন এই দুইটা সমীকরণটা কি হচ্ছে, সমান হচ্ছে। তো আমরা লিখতে পারি কি ওমেগা টি ইকুয়াল টু কি এস ডিভাইডেড বাই আর, রাইট? তো আমরা দেন আমরা লিখতে পাচ্ছি ওমেগার সাথে যদি আমরা আর দ্বারা গুণ করি এবং টি দ্বারা যদি ভাগ করে দিই, দেন আমরা লিখতে পাচ্ছি ওমেগা ইন্টু আর ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি এস ডিভাইডেড বাই টি, রাইট? তো এস ডিভাইডেড বাই টি কে আমরা কি দ্বারা প্রকাশ করলাম একটু আগে, রৈখিক বেগ, অর্থাৎ এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি, অর্থাৎ রৈখিক বেগ ভি ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি ওমেগা ইন্টু আর। তো এখানে কি ওমেগাটা কি, এখানে ওমেগাটা হচ্ছে কি কৌণিক বেগ এবং আরটা কি হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, রাইট? তো এটাই কি হচ্ছে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। তো
তো এখন বস্তুটা ধরে নিলাম এ পয়েন্ট থেকে যাত্রা করে, অর্থাৎ পুরা সাইকেল যদি অতিক্রম করে যদি আবার এ পয়েন্টে ফিরে আসে, তখন টোটাল কোণটা কতটুকু হয়েছে, অর্থাৎ কেন্দ্রের সাপেক্ষে এই কোণটা, তখন আমরা বলতে পারবো যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, রাইট? অর্থাৎ 2 পাই পরিমাণ কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা থিটা ইকুয়াল টু কি লিখেছিলাম, থিটা ইকুয়াল টু ওমেগা টি। তো থিটার মানটা এখন কত লিখতে পারবো আমরা, 2 পাই ইকুয়াল টু কি ওমেগা ইন্টু কি টি। এখন হলো, তো আমরা ছোট টির পরিবর্তে লিখবো যে কি ক্যাপিটাল লেটার টি, অর্থাৎ যেটাকে বোঝাচ্ছে কি টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড বলতে কি বোঝায়, যে হলো একবার পূর্ণ আবর্তন করে যে সময়টা লাগে, অর্থাৎ একবার পূর্ণ আবর্তন করে যদি আবার আগের পজিশনে ফিরে আসে, রাইট? তো ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি কি ওমেগা ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই কি টি। তো এই টিটা কি এখানে পর্যায়কাল, আর 1/টি-কে বলা হচ্ছে কি একক সময়ে পূর্ণ আবর্তনের সংখ্যা বা হলো কম্পাঙ্ক, রাইট? তো কম্পাঙ্ককে নর্মালি এন দ্বারা প্রকাশ করা হয় অথবা এফ দ্বারা প্রকাশ করতে পারি। তো এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/টি, অর্থাৎ একক সময়ে পূর্ণ আবর্তনের সংখ্যা বোঝাচ্ছে। দেন আমরা লিখতে পারবো ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। তো আমরা এখন কৌণিক ত্বরণ এই জিনিসটা হিসাব করব। তো কৌণিক ত্বরণ হিসাব করার আগে আমাদের রৈখিক ত্বরণ জিনিসটা কি জেনে নেওয়া দরকার। তো রৈখিক ত্বরণটা হলো যে সময় সাপেক্ষে যদি রৈখিক বেগের পরিবর্তনের হার হয়, তখন তাকে বলা হচ্ছিল কি রৈখিক ত্বরণ। তো কৌণিক ত্বরণ ব্যাপারটাও একই রকম প্রায়। তো সময় সাপেক্ষে যদি কৌণিক বেগের অর্থাৎ ওমেগার যদি পরিবর্তন হয়, তখন ওইটাকে বলা হচ্ছে কি কৌণিক ত্বরণ। তো কৌণিক ত্বরণকে নর্মালি আলফা দ্বারা প্রকাশ করা হয়। তো আলফা ইকুয়ালটা আমরা লিখতে পারি যে হলো সময় সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হার, অর্থাৎ আলফা ইকুয়াল টু কি ওমেগা ডিভাইডেড বাই কি টি। তো আমরা এখন হলো রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের একটা সম্পর্ক দেখব। অর্থাৎ রৈখিক ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করেছিলাম আর কৌণিক ত্বরণকে আলফা দ্বারা প্রকাশ করেছিলাম, অর্থাৎ আলফার সাথে এর একটা সম্পর্ক দেখব। তো আমরা কৌণিক বেগ অর্থাৎ ওমেগা ইকুয়াল টু লিখতে পারি ভি ডিভাইডেড বাই কি আর, অর্থাৎ রৈখিক বেগের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক ছিল কি ভি ইকুয়াল টু ওমেগা আর, থেকে আমরা লিখতে পারলাম কি ওমেগা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তো আমরা এখন ওমেগার মানটা এখানে বসিয়ে দিব। তো ওমেগার মান যদি বসিয়ে দিই, দেন পাবো আমরা ভি ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই কি টি। তো আমরা এখান থেকে লিখতে পাচ্ছি কি ভি ডিভাইডেড বাই আর ইন্টু কি টি, রাইট? তো আমরা এখন লিখতে পাচ্ছি কি এখান থেকে ভি বাই টি এর এই অনুপাতটাকে যদি আমরা আলাদা করি, অর্থাৎ রৈখিক ত্বরণ ইকুয়ালটা আমরা লিখতে পারি এ ইকুয়াল টু লিখতে পারি যে হলো কি সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ এ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই টি। অর্থাৎ ভি বাই টি এর অনুপাতটাকে আমরা লিখতে পাচ্ছি কি এ। তো ভি বাই টি এর মানটা আমরা যদি বসিয়ে দিই এ, আর এখানে কি আছে 1/r আকারে আছে। তো আমরা এই আরটাকে যদি আমরা আলফার সাথে গুণ করে দিই, দেন আমরা লিখতে পাচ্ছি এ ইকুয়াল টু আলফা ইন্টু আর। তো এটাই হচ্ছে কি রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের একটা সম্পর্ক, যেখানে রৈখিক ত্বরণটা কি এ এবং কৌণিক ত্বরণটা কি আলফা, এবং আরটা কি হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তো এখনকার টপিকসের নাম হলো কেন্দ্রমুখী ত্বরণ এবং কি কেন্দ্রমুখী বল। তো এখন যদি আমরা বলি যে কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল করতে চাইবো, তো বৃত্তাকার পথে যখন ঘূর্ণনশীল করতে চাইবো আমরা, তখন একটা বস্তুতে কেন্দ্রমুখী বলের দরকার হয়, রাইট? তো এই কেন্দ্রমুখী বলটা কি করবে, বস্তুটার বেগের অভিমুখটাকে পরিবর্তন করবে এবং কি বস্তুটাকে কি করবে বৃত্তাকার পথে ঘুরতে সাহায্য করবে, রাইট? তো যখন বৃত্তাকার পথে বস্তুটা ঘুরবে, তখন বস্তুটার মধ্যে একটা ত্বরণ থাকবে, যে ত্বরণটাকে বলা হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ, ঠিক আছে? তো বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর যে কোনো বিন্দুতে একটা বেগ থাকবে, ওই বেগটা কি করবে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর কাজ করবে, ঠিক আছে? তো আমরা এই জিনিসটাকে ভেক্টর কনসেপ্টের সাহায্যে বোঝার চেষ্টা করি। বৃত্তাকার পথের কেন্দ্র ছিল কি ও, এবং এই বিন্দুতে কি রাখা ছিল একটা বস্তু রাখা ছিল, অর্থাৎ বস্তুটা প্রথমে স্থির অবস্থায় রাখা ছিল টি ইকুয়াল টু 0 সময়। তো টি ইকুয়াল টু টি সময় ধরে নিলাম বস্তুটা এই পজিশনে গেল, অর্থাৎ বি পয়েন্টে গেল। আর বলে রাখি ও এটা কি হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, অর্থাৎ আমরা যদি একটা ভেক্টর চিহ্ন বলি, অর্থাৎ অবস্থান ভেক্টর যদি বলি, ও এটা কি হচ্ছে একটা অবস্থান ভেক্টর, এবং কি ওইটা কি একইভাবে আবার ও এটা কি হচ্ছে একটা ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধের মানটা আমরা ধরে নিলাম কি আর, ঠিক আছে? তো এখন বস্তুটা ধরে নিলাম এ থেকে বি পয়েন্টে গেল, তখন বস্তুটার মধ্যে একটা কৌণিক সরণ হবে। তো ধরে নিলাম থিটা পরিমাণ কৌণিক সরণ হলো এই বস্তুটার মধ্যে, এবং এখানে যাওয়ার ফলেও বস্তুটার মধ্যে যে অবস্থান ভেক্টরটা একই রকম থাকলো, অর্থাৎ আর ভেক্টরটা থাকলো, এবং ওবিটা কি একইভাবে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধর মানটা কি হচ্ছে আর, আর ভেক্টর, ঠিক আছে? তো এখন আমরা এই বি বিন্দু থেকে যদি আমরা এখন একটা লম্ব টানি, ঠিক আছে? তো এটা কি হচ্ছে লম্ব, তো লম্বর মান দিলাম আমরা ডি। তাহলে কি করলাম আমরা, যে ও এর ওপর অর্থাৎ ব্যাসার্ধ ও এর ওপর একটা লম্ব টানলাম, তো আমরা লিখতে পারি কি বিডি লম্ব অফ কি ও এ, ঠিক আছে?
তো আমরা এখন হলো ওডির মানটা আমরা বের করে নিব এবং কি বিডির মানটা আমরা বের করে নিব। তো তো এই জিনিসটাকে আমরা এখন একটা সুন্দর চিত্র সাহায্যে আঁকিয়ে নিই। তো দেখা যাচ্ছে কি বি ও ডিটা কি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, রাইট? তো এবং বিডিটা কি হচ্ছে লম্ব, আর এটা কি হচ্ছে থেটা। তো আমরা এখন কি দরকার, যে ওডিটা দরকার, অর্থাৎ ওডিটা কি হচ্ছে ভূমি। তো ভূমির মানটা আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা জানি যে ওবিটা কি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধর মানটা দেওয়া আছে আর। ঠিক আছে, তো আমরা ওডি ইকুয়াল টু লিখতে পারি, অর্থাৎ ওডির মানটা আমরা কিভাবে বের করব? তো এটা কি হচ্ছে ভূমি জানি, আর এটা কি হচ্ছে অতিভুজ। তো আমরা লিখতে পারি ওডি ডিভাইডেড বাই কি হচ্ছে ওবি ইকুয়াল টু কি লিখতে পারবো, কস থিটা। অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজের অনুপাতটাকে আমরা বলি কি কস থিটা। তো ওডি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ওবি ইন্টু কস থিটা, অর্থাৎ ওবির মান জানি আমরা আর। তো আমরা ওডি ইকুয়াল টু লিখতে পারি আর অফ কস থিটা। ঠিক আছে, তো আমরা বিডির মানটা কিভাবে বের করব? তো বিডিটা কি হচ্ছে লম্ব, তো লম্ব আর অতিভুজের অনুপাতটা জানি। তো আমরা লিখতে পারি কি বিডি ডিভাইডেড বাই ওবি অর্থাৎ আর ইকুয়াল টু কি সাইন থিটা। ঠিক আছে, দেন আমরা বিডি ইকুয়াল টু লিখতে পাচ্ছি কি আর অফ সাইন থিটা। তো আমরা ওডির মানটা জানলাম কি আর অফ কস থিটা, এবং কি বিডির মানটা আমরা লিখতে পাচ্ছি কি আর অফ সাইন থিটা। তো দেখা যাচ্ছে কি এই জিনিসটা কি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, অর্থাৎ এটা কি এক্স অক্ষ এবং কি এটা কি হচ্ছে ওয়াই অক্ষ, আর অবস্থান ভেক্টরটা কি ছিল ওবি বরাবর আর ভেক্টর। ঠিক আছে, তো এখন আমরা যদি আয়ত একক ভেক্টর নিই, অর্থাৎ ও এ বরাবর, ও এটা কি এক্স অক্ষ এবং কি ও ওয়াই বরাবর একটা একক ভেক্টর নিব আমরা। তো ও এ বরাবর একটা একক ভেক্টর নিচ্ছি কি, আমরা ধরে নিলাম আই নামের একটা একক ভেক্টর নিচ্ছি, আর ও ওয়াই বরাবর একটা একক ভেক্টর নিচ্ছি কি যে যে যেটা। তো এখন আমরা অবস্থান ভেক্টরের মানটা আমরা বের করব, অর্থাৎ আর ভেক্টরের মানটা আমরা বের করব। তো আর ভেক্টরের মানটা আমরা নর্মালি লিখতে পারি কি এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, যেটা আমরা কি পেয়েছি আর কস থিটা ইন্টু কি একক ভেক্টর আই প্লাস কি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট, আমরা লিখতে পাচ্ছি কি আর অফ সাইন থিটা ইন্টু কি জে, অর্থাৎ যেটা কি হচ্ছে একটা একক ভেক্টর যেটা কি ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। ঠিক আছে, তো বস্তুটা প্রথমে কোথায় ছিল, এ পয়েন্টে ছিল, কিছু সময় পরে বস্তুটা বি পয়েন্টে গেল, অর্থাৎ বি পয়েন্টে যখন গেল তখন বস্তুটার বেগের দিকটা ধরে নিলাম এদিক বরাবর, অর্থাৎ বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করছে। ঠিক আছে, তো বেগ মানে আমরা নর্মালি কি জানি ক্যালকুলাসের ভাষায়, তো বেগ ইকুয়াল টু, বেগটা যেহেতু একটা ভেক্টর রাশি, তো বেগ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কি সময় সাপেক্ষে বস্তুটার অবস্থানের পরিবর্তনের হারটাকে বলা হচ্ছে কি বেগ। অর্থাৎ কেন্দ্রের সাপেক্ষে বস্তুটার অবস্থান ভেক্টর দেওয়া ছিল কি আর ভেক্টর, দেন আমরা লিখতে পাচ্ছি কি বেগ ইকুয়াল টু ডিডিটি অফ কি আর ভেক্টর। ঠিক আছে, তো আর ভেক্টরের মানটা আমরা এখন যদি এখানে বসিয়ে দিই, দেন আমরা লিখতে পাচ্ছি কি ডিডিটি অফ আর অফ কস থেটা ইন্টু কি আই ভেক্টর প্লাস কি আর অফ সাইন থেটা ইন্টু কি যে একক ভেক্টর। ঠিক আছে, তো আমরা একটু আগে শিখেছিলাম যে থেটা ইকুয়াল টু কি ওমেগা ইন্টু কি টি। তো থেটাটা কি, এখানে থেটাটা কি হচ্ছে কৌণিক সরণ এবং ওমেগাটা কি হচ্ছে কৌণিক বেগ, রাইট? তো আমরা এটা কিভাবে পেয়েছিলাম? তো আমরা জানি কি কৌণিক বেগ, তো কৌণিক বেগ জিনিসটা কি, তো কৌণিক বেগটা হচ্ছে কি সময় সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হার। ঠিক আছে, তো বস্তুটা প্রথমে কোথায় ছিল, এ পয়েন্টে ছিল, এবং কিছু সময় পরে বস্তুটা বি পজিশনে গেল, অর্থাৎ কিছু পরিমাণে থেটা পরিমাণ কৌণিক সরণ ঘটেছে বস্তুটার মধ্যে। দেন আমরা থেটা ইকুয়াল টু লিখতে পাচ্ছি কি ওমেগা ইন্টু টি। তো এখন আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই, দেন আমরা লিখতে পাচ্ছি কি ডিডিটি অফ কি আর ইন্টু কস অফ ওমেগা টি ইন্টু কি আই ক্যাপ প্লাস কি আর ইন্টু সাইন অফ ওমেগা টি ইন্টু কি জে ক্যাপ। তো আমরা এই জিনিসটাকে এখন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি করি, দেন আমরা কি লিখতে পারবো? তো আমরা এখন হলো প্রথম অংশটুকুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেন আমরা লিখতে পাচ্ছি কি টি এর সাপেক্ষে, তো কসকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেন আমরা লিখতে পারি কি মাইনাস সাইন, রাইট? আর এখানে কি হচ্ছে টি এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করছি, অর্থাৎ ওমেগাটা কি হচ্ছে ধ্রুবক, অর্থাৎ ওমেগাটাকে যদি আমরা সামনে নিয়ে আসি এবং আরটা কি হচ্ছে ধ্রুবক, দেন আমরা লিখতে পাচ্ছি কি আর ইন্টু ওমেগা, আর কি কসকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লিখতে পারি কি মাইনাস সাইন, রাইট? তো আমরা লিখতে পারবো কি মাইনাস সাইন অফ কি ওমেগা ইন্টু টি, আর কি হচ্ছে আই ক্যাপ, রাইট? তো আমরা এখন এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করবো একইভাবে, তো সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই কস থেটা। ঠিক আছে, বা সাইন থেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লিখতে পারবো কি কস থেটা। দেন আমরা লিখতে পারবো এখান থেকে আর অফ একইভাবে ওমেগাটা ধ্রুবক আর ওমেগা কস অফ কি ওমেগা ইন্টু টি আর কি জে ক্যাপ। ঠিক আছে, তো আমরা এখন হলো অবস্থান ভেক্টর আর এবং কি রৈখিক বেগ, অর্থাৎ বেগটাকে আমরা এখন যদি ডট গুণফল করি, দেন আমরা লিখতে পাচ্ছি কি মাইনাস ওমেগা স্কোয়ার আর সাইন অফ ওমেগা টি ইন্টু কি কস অফ ওমেগা টি প্লাস কি ওমেগা স্কোয়ার আর সাইন অফ ওমেগা টি ইন্টু কি কস অফ ওমেগা টি, রাইট? তো আই ডট আই গুণ করলে আমরা জানি যে নর্মালি কি হয় ওয়ান হয়, এবং জে ডট জে গুণ করলে কি পাই আমরা ওয়ান পাই। দেন আমরা এটা লিখতে পাচ্ছি, তো আর ডট ভি এর ডট গুণফলের মানটা আমরা পাচ্ছি, এটা যদি এই দুইটা কাটাকাটি করলে আমরা পাবো কি শূন্য, অর্থাৎ বোঝাই যাচ্ছে কি যে ব্যাসার্ধ ভেক্টর এবং কি বেগের এই ডট গুণফলের মানটা কি হচ্ছে শূন্য, অর্থাৎ ডট গুণফলের মান যদি শূন্য হয়
তখন আমরা বলতে পারবো কি ব্যাসার্ধ ভেক্টর এবং কি বেগটা কি হচ্ছে পরস্পরের উপর লম্ব, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টরের দিকটা কি হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে অর্থাৎ বাইরের দিকে, অর্থাৎ আর এবং ভি ভেক্টরের দিকটা অর্থাৎ বেগের দিকটা কি হচ্ছে এদিক বরাবর, অর্থাৎ এদিক বরাবরও হইতে পারে। এবং তাহলে বোঝা যাচ্ছে কি আর ভেক্টর এবং ভি ভেক্টরের দিকটা কত হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা কত লিখতে পারবো আমরা 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখন হলো ভি ভেক্টরটা অর্থাৎ বেগের দিকটা কি হচ্ছে বি বিন্দুতে স্পর্শক বরাবর হচ্ছে। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে কি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর কি হচ্ছে লম্ব হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারছি কি এখান থেকে আর ভেক্টর এবং ভি ভেক্টর এর ডট গুণফলের মানটা কি হচ্ছে 90 ডিগ্রি। তো এই জিনিসটা প্রতিপাদন হয়ে গেল। তো আমরা এখন হলো ত্বরণের মানটা বের করে নিব, অর্থাৎ আমরা যদি বেগটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি সময় সাপেক্ষে দেন আমরা ত্বরণের মানটা পাবো। তো ডিফারেন্সিয়েশন করলাম, অর্থাৎ বেগের মানটা পেয়েছিলাম আমরা মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি ইন্টু আই ক্যাপ প্লাস আর ওমেগা কস ওমেগা টি ইন্টু জে ক্যাপ, রাইট। তো আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে, তো টাইমের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ সাইন ওমেগাটিকে ডিফারেন্সিয়েশন করলে ওমেগাটা আবার বাইরে চলে আসবে এবং সাইনকে করলে আমরা পাবো আমরা কস ওমেগাটি। তারপরে আমরা একইভাবে কস অফ ওমেগাটিকে যদি ডিফারেন্সিয়েশন করি দেন আমরা লিখতে পারবো কি সাইন ওমেগাটি, অর্থাৎ মাইনাস সাইন ওমেগাটি ইন্টু কি জে ক্যাপ। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখা যাচ্ছে কি যদি আমরা মাইনাস ওমেগা স্কোয়ারটা যদি কমন নিই দেন আমরা লিখতে পাচ্ছি কি আর কস ওমেগা টি ইন্টু আই ক্যাপ প্লাস কি আর সাইন ওমেগা টি ইন্টু কি জে ক্যাপ। ঠিক আছে, তো এই মানটা কি ছিল, এই মানটা ছিল আমাদের কি অবস্থান ভেক্টরের মানটা। ঠিক আছে, তো আমরা অবস্থান ভেক্টরের মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে কি এই সমীকরণে একটা নেগেটিভ সাইন আসছে। তো নেগেটিভ সাইন বলতে কি বোঝাচ্ছে, তো দেখা যাচ্ছে কি এখানে কেন্দ্র থেকে বাইরের দিকে ছিল কি অবস্থান ভেক্টর অর্থাৎ আর ভেক্টরের মানটা। ঠিক আছে, আর বস্তুটার বেগটা কি ছিল এই যে এদিক বরাবর অর্থাৎ স্পর্শক বরাবর কাজ করছিল বস্তুটার বেগের দিকটা। তাহলে হলো বস্তুটার কেন্দ্রমুখী একটা ত্বরণ থাকবে, তো ত্বরণের মানটা কোন দিক থাকবে অর্থাৎ আর ভেক্টরের বিপরীত দিক বরাবর থাকবে। তো আর ভেক্টরের দিকটা কোন দিক ছিল কেন্দ্র থেকে বাইরের দিকে, তো ত্বরণের দিকটা কি থাকবে অবশ্যই কেন্দ্রের দিকে থাকবে, অর্থাৎ কেন্দ্রের দিকে বস্তুটাকে টানবে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ, অর্থাৎ বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর একটা ত্বরণ থাকে, সেই ত্বরণটা অবশ্যই কোন দিকে বরাবর কাজ করে বৃত্তের কেন্দ্রের দিকে কাজ করে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের কি কেন্দ্রমুখী ত্বরণের কনসেপ্ট। তো আমরা কেন্দ্রমুখী ত্বরণ ইকুয়াল টু লিখেছিলাম এসি ইকুয়াল টু কি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু কি আর ভেক্টর। ঠিক আছে, তো ত্বরণটা কি একটা ভেক্টর রাশি, তো কেন্দ্রমুখী ত্বরণের দিকটা কোন দিক ছিল কেন্দ্রের দিক বরাবর এবং আর ভেক্টরের দিকটা কি ছিল কেন্দ্র থেকে বাইরের দিকে। ঠিক আছে, তো আমরা এখন মান নিয়ে যদি কাজ করি তো দেন আমরা লিখতে পারবো এসি ইকুয়াল টু কি ওমেগা স্কোয়ার ইন্টু কি আর ভেক্টর। ঠিক আছে, তো ওমেগাটা এখানে তো ওমেগাটা কি এখানে কৌণিক বেগ। ঠিক আছে, তো কৌণিক বেগের সাথে রৈখিক বেগের একটা সম্পর্ক আছে যেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর, দেন আমরা লিখতে পারবো ওমেগা ইকুয়াল টু কি ভি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তো আমরা এখন হলো ওমেগার মানটা যদি এখানে বসিয়ে দিই দেন লিখতে পারবো ভি বাই আর তারপর হোল স্কোয়ার ইন্টু কি আর, দেন আমরা লিখতে পাচ্ছি কি সর্বসাকুল্যে এসি ইকুয়াল টু অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণ ইকুয়াল টু লিখতে পাচ্ছি ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি আর। ঠিক আছে, তো আমরা এখন একটা কেন্দ্রমুখী বলের মানটা বের করে নিব। তো কেন্দ্রমুখী বলটা অবশ্যই কোন দিক বরাবর কাজ করবে, অবশ্যই বৃত্তের কেন্দ্রের দিকে কাজ করবে, কারণ কি কেন্দ্রমুখী ত্বরণের দিকটা কোন দিক বরাবর আছে কেন্দ্রের দিক বরাবর আছে, সুতরাং কেন্দ্রমুখী বলের দিকটাও কি হবে অবশ্যই বৃত্তের কেন্দ্রের দিক বরাবর কাজ করবে। ঠিক আছে, আর যখন বস্তুটা ভি বেগ নিয়ে ঘুরছিল প্রতিনিয়ত সুষম দ্রুতিতে তখন হলো বস্তুটার বেগের মানটা কি হবে পরিবর্তন হবে না, অর্থাৎ বস্তুটার বেগের দিকটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো বস্তুটার দিকের যদি পরিবর্তন হয় অর্থাৎ বস্তুটা সবসময় স্পর্শক বরাবরই কাজ করবে, অর্থাৎ এদিক বরাবর তার বেগের দিক হতে পারে, এদিক বরাবর হতে পারে, আবার কি এদিক বরাবর হতে পারে। ঠিক আছে, তো প্রতিনিয়ত বস্তুটা বৃত্তের স্পর্শক বরাবর ঘুরতে থাকবে। ঠিক আছে, এবং বস্তুটার কি থাকবে ত্বরণ কেন্দ্রমুখী ত্বরণ থাকবে সেটা অবশ্যই কেন্দ্রের দিকে, এবং হলো কেন্দ্রমুখী ত্বরণের দরুন বস্তুটার মধ্যে একটা কেন্দ্রমুখী বল থাকবে। ঠিক আছে, তো কেন্দ্রমুখী বল ইকুয়ালটা আমরা লিখতে পারি এম ইন্টু এ অর্থাৎ এসি অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণ ভর, যেহেতু বস্তুটার একটা ভর ছিল এম ইন্টু কি এ ইন্টু সি অর্থাৎ এসিটা কি হচ্ছে ত্বরণ অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণ। তো কেন্দ্রমুখী ত্বরণের মানটা আমরা পেলাম কি বি স্কোয়ার বাই আর, দেন আমরা এফ সি অর্থাৎ সেন্টিমিটার ফোর্স অর্থাৎ কেন্দ্রমুখী বল ইকুয়াল টু লিখতে পারবি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি আর। ঠিক আছে, তো এটাই কি হচ্ছে কেন্দ্রমুখী বলের মান। আবার আমরা এটাও লিখতে পারি এফ সি ইকুয়াল টু কি এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। তো কিভাবে পাইলাম এটা, ভি এর মানটা আমরা ওমেগা আর যদি বসিয়ে দিই দেন আমরা লিখতে পারবো কি এম ওমেগা স্কোয়ার আর। তো এটাও লেখা যায় কেন্দ্রমুখী বলের মানটা। ঠিক আছে, তো এখন কেন্দ্রমুখী বলটা যদি না থাকে তখন কি হবে, তো বস্তুটা আর বৃত্তাকার পথে ঘুরবে না, তখন কি হবে গতি জড়তার কারণে
বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কি হবে, বস্তুটা ছিটকে চলে যাবে। ঠিক আছে, তো কেন্দ্রমুখী বলের একটা উদাহরণ হতে পারে এরকম যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘুরছে। যদি প্রতিনিয়ত ঘুরছে অর্থাৎ কেন্দ্রমুখী বলে ঘুরছে, তো কেন্দ্রমুখী বলটা যদি না থাকে তাহলে কি হবে, পৃথিবীটা স্পর্শক বরাবর ছিটকে চলে যাবে, অর্থাৎ পৃথিবীর অস্তিত্বটা বিলীন হয়ে যাবে। তো আমরা এখন হলো কেন্দ্রমুখী ত্বরণ এবং কেন্দ্রমুখী বল রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করা যাক। তো প্রবলেমটিতে বলা আছে একটি গাড়ি 400 মিটার ব্যাসার্ধের একটি সমতল বৃত্তাকার পথে 30 মিটার পার সেকেন্ড গতিতে চলছে। ঠিক আছে, এবং প্রবলেম দুইটাতে আছে যে হলো গাড়িটির কেন্দ্রমুখী ত্বরণ কত এবং গাড়িটার ভর যদি 1000 কেজি হয় তাহলে ত্বরণের জন্য কি পরিমাণ বলের প্রয়োজন হবে। তো প্রবলেমটা সলভ করার আগে আমাদের ফিগারটা এঁকে নেওয়া যাক। তো গাড়িটা যখন 400 মিটার ব্যাসার্ধের একটি সমতল বৃত্তাকার পথে যাইতে থাকবে তখন হলো গাড়ির চাকা এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বলটা কি করবে, বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলটা সরবরাহ করবে। ঠিক আছে, তো কি হচ্ছে, তো ঘর্ষণ বলটা রাস্তার বাঁকের কেন্দ্রমুখী ক্রিয়া করে এবং হলো হড়কে যাওয়ার প্রবণতাকে বাধা দেয়। যদি কেন্দ্রমুখী বলটা না থাকে তখন কি হবে, গাড়িটা স্পর্শক বরাবর ছিটকে চলে যাবে। ঠিক আছে, তো কেন্দ্রমুখী ত্বরণের দিকটা কোথায় হবে, অবশ্যই বৃত্তাকার পথের কেন্দ্র দিক বরাবর। তো গাড়িটার কেন্দ্রমুখী ত্বরণের মানটা আমরা শিখেছিলাম, এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো দেখা যাচ্ছে কি যে হলো বৃত্তাকার পথে গাড়িটা কত দ্রুতিতে যাবে, 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে যাবে, অর্থাৎ ভি এর মানটা কত জানি আমরা, 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আর অর্থাৎ ব্যাসার্ধের মানটা কত জানি, 400 মিটার। দেন আমরা হলো ক্যালকুলেটর থেকে এই মানটা পাবো, অর্থাৎ গাড়িটার কেন্দ্রমুখী ত্বরণের মান পাবো 2.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং কি বলা আছে, গাড়িটার ভর যদি 1000 কেজি হয় তখন ত্বরণের জন্য কি পরিমাণ বলের প্রয়োজন হবে, অর্থাৎ ঘর্ষণ বলের মানটা, অর্থাৎ কেন্দ্রমুখী বলটার মান পাবো আমরা এফসি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তো গাড়িটার ভর দেওয়া আছে কত, 1000 কেজি, এবং ভি এর মান দেওয়া আছে কত, গাড়িটার বেগ 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে যাচ্ছিল বৃত্তাকার পথে, এবং কত মিটার ব্যাসার্ধের পথে যাচ্ছিল, 400 মিটার। তো মানগুলা বসানোর পরে আমরা কেন্দ্রমুখী বলের মানটা পাচ্ছি 2250 নিউটন। তো আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করা যাক। তো প্রবলেমটাতে বলা আছে পানি ভর্তি একটি বালতি উলম্ব তলে 80 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। ঠিক আছে, তো বালতিটি সর্বনিম্ন কি গতিবেগে ঘোরালে উপর হওয়া সত্ত্বেও বালতি থেকে পানি পড়বে না। তো এক্ষেত্রে পানি তখনই পড়বে না যখন এর কেন্দ্রমুখী বলের উপর পৃথিবীর টানের মানটা সমান বা হলো তার চেয়ে যদি বেশি হয়। ঠিক আছে, তো প্রবলেমটা সলভ করার আগে চিত্রটা আঁকানো যাক। ধরে নিলাম এটা একটা কি 80 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথে কি করব, আমরা পানি ভর্তি বালতিটা উলম্ব তলে আমরা ঘুরাবো। ঠিক আছে, তো উলম্ব তলে যদি আমরা ঘুরাই দেন আমরা বালতিটার ওজনটা কি পাবো, আমরা এমজি ফোর্সটা, অর্থাৎ এমজি ফোর্সটা কি হবে, নিচের দিকে কাজ করবে, অর্থাৎ পৃথিবী তাকে একটা হলো নিজস্ব বলে টানবে। ঠিক আছে, তো কি হয়েছে, এখন বালতিটা সর্বনিম্ন কি গতিবেগে ঘোরালে উপর হওয়া সত্ত্বে, অর্থাৎ বালতিটা যখন হলো একটা পজিশনে যায়, যখন হলো বালতিটা ধরে নিলাম এই পজিশনে গেল, অর্থাৎ এখান থেকে যখন এই পজিশনে যাবে তখন হলো বালতিটা কি হবে, উপর হবে, অর্থাৎ উপর হওয়া সত্ত্বেও তখন বালতি থেকে পানি পড়বে না যদি হলো এই কেন্দ্রমুখী বলের ওপর পৃথিবীর টানের মানটা যদি সমান বা হলো তার চেয়ে বেশি হয়। অর্থাৎ সর্বনিম্ন ঘূর্ণন বেগটাকে যদি আমরা হলো ভি ধরে নিই, তো ঘূর্ণন বেগটা কি হচ্ছে, অবশ্যই স্পর্শক বরাবর কাজ করবে। তো আমরা লিখতে পারি যে হলো কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালটা আমরা লিখতে পারবো পৃথিবীর টান, অর্থাৎ এমজি ফোর্সের যদি সমান হয় বা হলো তার চেয়েও যদি বেশি হয় তখন আমরা বালতি থেকে পানিটা পড়বে না। ঠিক আছে, দেন আমরা এখান থেকে কি বের করতে হবে, সর্বনিম্ন কি গতিবেগে, তো গতিবেগটা ধরে নিলাম ভি বেগ। তো দেখা যাচ্ছে কি দুইটা সমীকরণ থেকে এম এর মানটা যদি আমরা বাদ দিই দেন আমরা লিখতে পারবো কি ভি স্কোয়ার ইকুয়াল টু কি আর ইন্টু জি। ঠিক আছে, দেন আমরা ভি ইকুয়াল টু লিখতে পাচ্ছি কি রুট ওভার আর ইন্টু জি। তো আর এর মানটা কত দেওয়া আছে, 80 সেন্টিমিটার। ঠিক আছে, তো সেন্টিমিটার থেকে মিটারে করে 100 দ্বারা ভাগ করে দেন আমরা লিখতে পারবো 0.8 মিটার। দেন আমরা মানটা বসাই 0.8 এবং জিটা কি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ 9.8। দেন আমরা বেগের মানটা পাচ্ছি 2.8 এত কি মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই গতিবেগে যদি বালতিটাকে উপর করা হয় তখনই হলো বালতি থেকে পানিটা পড়বে না। ঠিক আছে, তো আজকে ছিল এই পর্যন্ত। তোমাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।